ওকে, মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম। টপিকটাকে অন করি। আসলে কিছু জিনিস বলে ইনফ্যান্ট বাবলিং, হ্যাঁ, লাস্ট ক্লাসের শেষের দিকে ধরেছিলাম, পরে শেষ করতে পারিনি। ইভেল বাবলিং মানে ধরেন প্যারেন্টাল আন্ডার চাইল্ড, একে বোঝায়। একটা প্যারেন্ট আছে, তার আন্ডার একটা চাইল্ড আছে। চাইল্ডে যদি আমি কোনো ইভেন্ট এড করতে চাই, হ্যাঁ, চাইল্ডে যদি কোনো, এটা হচ্ছে চাইল্ড, তাহলে সেটা দেখা যায় ইভেন্টটা প্যারেন্টে পাস হয়ে যায়। প্যারেন্টে ক্লিক করলে ইভেন্টটা কল হয়ে যায়, কনসোল লগে ওটাতে দেখতে হয়। যাই হোক, তো এইটা হচ্ছে কি ইভেন্ট বাবলিং বলে। আচ্ছা, স্টপ পপুলেশন একটা, স্টপ প্রোপাগেশন, এই একটা ফাংশন, এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, এই বাবলিংটাকে স্টপ করতে পারি, এই যে আর কি, হ্যাঁ। যদি এরকম হয়ে যায়, রিয়েল লাইফে কোনো সমস্যা যদি হয়, কি আসছে ধর, তাহলে হচ্ছে গিয়ে আমি এই মেথডটা ইউজ করতে পারি, স্টপ প্রপাগেশন, তাহলে বাবলিংটা অফ হয়ে যাবে। আর ডেলিগেশন মানে হচ্ছে আমি প্যারেন্টের মাধ্যমে, একটা প্যারেন্ট আছে, তার অনেকগুলো চাইল্ড আছে, হ্যাঁ। তো একটা প্যারেন্ট আছে, তার অনেকগুলো চাইল্ড আছে, প্যারেন্টের মাধ্যমে চাইল্ড গুলো আমি সিলেক্ট করতে চাই। প্যারেন্টের মাধ্যমে যে এটা একটা দুইটা তিনটা চাইল্ড আছে, একটু একে বোঝাচ্ছি, একটা প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে তিনটা, তোমার প্যারেন্ট কিন্তু একটা, হ্যাঁ, প্যারেন্ট কিন্তু একটা। তো এই প্যারেন্টের মাধ্যমে আমি চাইল্ড গুলা সিলেক্ট করতে পারি। চাইল্ড নোড আছে, হ্যাঁ, তারপর হচ্ছে চিলড্রেন নামে প্রপার্টি আছে, যেটা হচ্ছে ডমের মধ্যে আছে। এই চাইল্ড নোড, চিলড্রেন, এগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা এইচটিএমএল কালেকশন অথবা নুড লিস্ট পেতে পারি। এর মাধ্যমে আমরা যে ডেলিগেশন যেটা সেটা করতে পারি, হ্যাঁ। এন্ড কথা হচ্ছে এইচটিএমএল কালেকশন আর নুড লিস্ট দুইটাই হচ্ছে কি অ্যারের মতো জিনিস, হ্যাঁ, কিন্তু কিছু তফাৎ আছে। আর সব তফাৎ তো মুখস্থ নাই, স্বাভাবিক। আমি একটু ইন্টারনেট ঘাঁটি অথবা এআই এর মাধ্যমে দেখি, একটু দেখি chat.gpt.com, সমস্যা নেই। নুড লিস্ট ইন চেস, একটু বলে দিই, ডেসক্রাইব বেঙ্গলি। আচ্ছা, এইচটিএমএল কালেকশন কি একটু আমি পড়েই শুনাই না হয়, যদিও এআই দিয়েছে, তারপরে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। এইচটিএমএল কালেকশন হলো দম থেকে পাওয়া একটি লাইভ তালিকা, যেখানে সাধারণত এইচটিএমএল এলিমেন্ট গুলো সংগ্রহ বোঝায়। বৈশিষ্ট্য: লাইভ কালেকশন, দম পরিবর্তন হলে এটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। বাহ, শুধুমাত্র এলিমেন্ট নোড থেকে, শুধুমাত্র এলিমেন্ট নোড থাকে, যেমন ডিফ থাকে, পি থাকে ইত্যাদি। ইনডোরের নাম ও উভয় পক্ষে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, ইন্ডেক্সের নাম এবং উভয়ের অ্যাক্সেস করা যায়, যেমন কালেকশনের ভিতরে জিরো দিতে পারি, কালেকশনের ভিতরে আবার হচ্ছে গিয়ে আইডি নেম দিয়ে আমি কল করতে পারি। তাহলে উভয় ভাবে আমি এটাকে নিতে পারি। উদাহরণ: আইটেম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আইটেম এটা কি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, যেটি সেটি আমাকে এইচটিএমএল কালেকশন রিটার্ন করে। কালেকশন অ্যারে না বুঝলে, যে অ্যারে বুঝেন তো, একটার মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে, কালেকশন সেরকমই একটা জিনিস, হ্যাঁ। নোড লিস্টও সেরকমই আরেকটা জিনিস। জাস্ট তফাৎটা কি এটা একটু বলা লাগছে, যে তফাৎটা হচ্ছে গিয়ে কালেকশনের ভেতরে হচ্ছে গিয়ে আমি এভাবে ডম পরিবর্তন হইলেও অটোমেটিক আপডেট হয়ে যায়, এটা একটা নাইস জিনিস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কনসোল লগ আইটেম দিলে আমি রিটার্ন একটা এস্টিমেট কালেকশন পেয়ে যাব। আর আমি হচ্ছে গিয়ে এর ভেতরে নাম বা আইডি নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে পারি কালেকশনের ভিতরে। যেমন হচ্ছে এখানে ক্লাস নেম দিয়ে অনেকগুলো ক্লাস পাওয়া যাবে। তো কালেকশন
বা আইটেমস থেকে কলন ব্র্যাকেট দিয়ে আমি যদি জিরো দিই প্রথম ক্লাসটা আসবে, ওয়ান দিলে দ্বিতীয় ক্লাসটা আসবে। অথবা আমি ব্র্যাকেটের মধ্যে এইভাবে আইডি কল করেও জিনিসটাকে ডাকতে পারি। আচ্ছা, নোট লিস্ট কি? নোট লিস্ট হলো ডমের নোটগুলোর একটি তালিকা। এটি কখনো স্ট্যাটিক কখনো লাইভ হতে পারে। বৈশিষ্ট্য সাধারণত স্ট্যাটিক ডম বদলালে তালিকা আপডেট হয় না। ওকে, শুধু চাইল্ডহুড হলেই লাইভ থাকে, চাইল্ড নোটস গুলা লাইভ থাকে, বাকিগুলা লাইভ থাকে না। আচ্ছা, এতে সব ধরনের নোট থাকতে পারে, এলিমেন্ট, টেক্সট নোট, কমেন্টস ইত্যাদি। ফর ইচ ব্যবহার করা যায়। বা চাইল্ড নোট যদি আসে, নোট লিস্ট যদি আসে, তাহলে এটা ফর ইচ ব্যবহার করা যায় বলতেছে। উদাহরণ, এই যে নোটস দিয়ে কনসোল লক করছে যে গেট কোয়ারি সিলেক্টর অল, এটা আমাকে কি দিতেছে? নোড লিস্ট রিটার্ন করতেছে। ওকে, গেট এলিমেন্ট বাই ক্লাস লিস্ট এটা রিটার্ন করতেছে এইচটিএমএল কালেকশন। আর কোয়ারি সিলেক্টর অল এটা রিটার্ন করতেছে নোড লিস্ট। এখন সহজভাবে এইচটিএমএল কালেকশন ভার্সেস নোড লিস্ট এটা যদি দেখি, কি কি আপডেট হওয়ার ধরন। লাইভ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। নোড লিস্ট সাধারণত কি স্ট্যাটিক। আচ্ছা, কি কি থাকে? শুধু এইচটিএমএল এলিমেন্ট থাকে। এটা এইচটিএমএল এলিমেন্ট, তার ভিতরে টেক্সট, তার ভিতরে কমেন্ট, সব ধরনের নোট গুলা থাকে, বুঝছেন? এটা একটা সমস্যা, যেটা আমি নোট লিস্টটা পছন্দ করি না, এইচটিএমএল কালেকশন নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এইচটিএমএল কালেকশন দিলে আমি মূল এইচটিএমএল ট্যাগ গুলা পাই যাচ্ছি। নোট লিস্ট দিলে ভেতরের টেক্সট গুলা, কমেন্ট গুলো, এগুলো সব সে কাউন্ট করে। হ্যাঁ, আচ্ছা, ফর ইচ কাজ করে দুইটাতেই কাজ করে, দেখছেন? আচ্ছা, না না সরি, এখানে না বলছে, এইচটিএমএল এর না বলছেন, এখানে হ্যাঁ বলেছে। তাহলে এইচটিএমএল কালেকশন যদি ফর ইচে কাজ না করে, সেটা আমি অ্যারে ফ্রম দিয়ে একটা ফাংশন ব্যবহার করে ফর ইচে কাজ করাতে পারি, সমস্যা হয় না। কোন মেথড থেকে পাওয়া যায় সেটা দিয়ে দিছে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আছে এরকম দিয়ে দিয়েছে। সহজ উদাহরণের পার্থক্য দেখা হলো এভাবে, যদি লাইভ দেখি আমি দুটার মধ্যে কোনটা নোড লিস্ট রিটার্ন করে কোনটা এইচটিএমএল কালেকশন রিটার্ন করে সেটা দেখতে পারি। আচ্ছা, মাল্টিপল ইভেন্ট হ্যান্ডলার ইজ ওয়ান বাটন, এটা কোনো ব্যাপারই না। একটা বাটনের ভিতর আরেকটা বাটন নিয়ে সুন্দর মতো করা যায়। আমি না হয় আজকের জন্য একটা ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ, ডে 35, আজকে হচ্ছে নভেম্বর। আরে দূর, রিনেম করতে চাচ্ছি, একটা ক্লিক করে কাজ হয় না। হচ্ছে নভেম্বর 20, 2025। ওকে, ফোল্ডারটা আমি বিএস করে ওপেন করি। ফোল্ডারটা বিএস করে ওপেন করার পরে একটা ফাইল নিয়ে নিই। আপাতত যেহেতু আমরা জেএস এর মধ্যেই মূল টপিক গুলো দেখতে চাচ্ছি, জেএস এর মধ্যে ইন্ডেক্স ডট, আচ্ছা, এইচটিএমএল নেই, এটার ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। মনে করেন একটা বাটনের মধ্যে দুইটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, একটা বাটন নিয়ে নিই। বাটনের আইডি নিয়ে নিয়ে হচ্ছে কি আপনার ডাবল ইভেন্ট। ভেতরে ভেতরে ওকে, এখন স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট। এর ভিতরে প্রথমে বাটনটাকে সিলেক্ট করি, তাই না? কনস্ট্যান্ট আইডি কি ডাবল ইভেন্ট সমান সমান ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডাবল ইভেন্ট। ওকে, তো ডাবল ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয়, তাহলে আহ, একটা ফাংশন রান হয়ে যাবে। একে আপাতত অ্যারো ফাংশন দিয়ে দিই।
ওইটার ভিতরে ক্লিক করলো, ইভেন্ট অ্যাড হয়ে গেছে। কি বলেছে, ডাবল ইভেন্ট অ্যাড করে পান্তা ভাতের কাছে, মাল্টিপল ইভেন্ট হ্যান্ডেলার ইন অন বাটন। Realize this, this is second event, first event পান্তা ভাত, তাই না? দুটো ইভেন্ট দিয়ে দিচ্ছে, একটার মধ্যে একটা ক্লিক করছি, দুইটা কাজ হয়ে যাবে। এটা দিলাম ফার্স্ট ইভেন্ট, সেকেন্ড ইভেন্ট শেষ। এটা একটা হইতে পারে। আবার আর একটা হইতে পারে যে আহ, এখানে দিলাম সিঙ্গেল ইভেন্ট, তাহলে এইখানে আমি দিলাম বললাম ই ডট, আচ্ছা, টেক্সট, ডট টার্গেট ডট ইনার টেক্সট, ইনার টেক্সটের জায়গায় লিখে দিই টেক্সট কন্টেন্ট। ইফ যদি টেক্সট সমান সমান সিঙ্গেল হয় তাহলে মাল্টিপল ইভেন্ট দিয়ে দাও, এলস সিঙ্গেল। তাহলে দেখেন একই বাটন একবার ক্লিক করলে মাল্টিপল ইভেন্ট হয়ে গেলে, আবার ক্লিক করছি চেঞ্জ হচ্ছে, মাল্টিপল কাজ একটা বাটনের মধ্যে আমি করে দিচ্ছি এই ফেলস ইউজ করে, হ্যাঁ। তো ছোট জিনিস, ছোট জিনিসটি ভরা ভরা আর কি, যাই হোক। লাইভ কমেন্ট বক্স, রিয়েল টাইম ডম আপডেট। এটা ছোট জিনিসটা মানে আমি দেখাইছি, তারপরে মনে করেন লাইভ ডম আপডেট হবে রিয়েল টাইম, এরকম কোনো সমস্যা নেই। আমি এখানে একটা ইয়া দিতে পারি যে ভাই একটা ফ্রম অ্যাকশন, এটার ভিতরে একটা ইনপুট টাইপ, আচ্ছা, অথবা টেক্সট এরিয়া দিয়ে কাজ করি। টেক্সট এরিয়া প্লেসহোল্ডার, প্লেসহোল্ডার টাইপ ইয়ার টেক্সট, কমেন্ট এরকম কিছু লিখে দিই। ওকে, কমেন্ট আসার পরে যে না হচ্ছে গিয়ে আমি এখানে এই যে ফর্মের ভিতরে টেক্সট এরিয়া গেল কইরে ভাই, এখানে একটা বাটন নিয়ে নিই, সাবমিট। তাহলে আমি ফর্ম ভ্যালিডেশনের এটা নিয়েও করতে পারি, যে আইডি হচ্ছে গিয়ে কমেন্ট ফ্রম, আরো অনেক বই আছে করতে পারি। তো লাইভ কমেন্ট দেওয়ার জন্য আমি একটা ডিভ নিয়ে নিই, ম্যাডাম যেটা শো কমেন্ট। তো শো কমেন্ট দিলাম, আর হচ্ছে গিয়ে কমেন্ট ফ্রম দিলাম। আমি বলি কমেন্ট ফ্রমটা যদি ইভেন্ট অ্যাড করা হয়, লাগে সিলেক্ট করি কনস্ট্যান্ট কমেন্ট ফ্রম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, কমেন্ট ফ্রম নিয়ে নিলাম। আর আরেকটা হচ্ছে গিয়ে শো কমেন্ট, এটাও সিলেক্ট করে রাখি, ডুপ্লিকেট করি, শো কমেন্ট, চেঞ্জ করি শো কমেন্ট। এইবার বলি যদি আমি কমেন্ট ফর্মটা সাবমিট ইভেন্ট অ্যাড করি, হ্যাঁ,
সাবমিট ইভেন্ট অ্যাড করলে ওই যে ই ডট প্রিভেন্ট ডিফল্ট দিয়ে সাবমিটটা বন্ধ করে দিলাম। টেক্সট এরিয়া নিয়ে এসে ভ্যালু নিয়ে কাজ করছে না, এইভাবে আমি কাজ করতে চাচ্ছি না। কনস্ট্যান্ট ফর্ম ডাটা দিয়ে কাজ করতে চাচ্ছি। নিউ ফর্ম ডাটা ডট গেট, ওটার কোনো নাম রাখছি? নাম রাখি নাই। একটা নাম রাখি, কি নাম রাখা যায়? নাম রাখি। তাহলে এই যে নামটা রাখলাম, এই নামটা এখানে পাস করে দিয়ে ভেরিয়েবলের মধ্যে ধরলাম। তারপর যদি কমেন্ট ঠিকঠাক মতো থাকে, একটা পি নামে এলিমেন্ট তৈরি করে সেটা হচ্ছে ওই কমেন্টটা পি এর মধ্যে টেক্সট হিসেবে অ্যাসাইন করে, তারপর হচ্ছে চাইল্ড হিসেবে শো কমান্ড ডিউ এর মধ্যে দিলাম, আর কমান্ড ফর্মটাকে ডিসেট করে দিলাম, শেষ। আচ্ছা, এটা সাবমিটটা দেখতে সুন্দর লাগে না, আমি হচ্ছে গিয়ে কি করতে পারি, পরে একটা ব্রেক টাইম। এখানে বললাম দিস ইজ এ কমেন্ট, দিস ইজ আ কমেন্ট, দেখে আমি সাবমিট দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। বললাম দিস ইজ আদার কমেন্ট, এই লিখে আমি পোস্ট করে দিলাম, তাও সাবমিট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। প্রিভেন্ট ডিফল্ট এই সুযোগে আমি দেখে ফেললাম, তাই না? প্রিভেন্ট ডিফল্ট মানে ফর্ম সাবমিট হলে পেজটা রিলোড দেয়। প্রিভেন্ট ডিফল্ট দিলে পেজটা রিলোডটা সে ওই মুহূর্তে এখানে স্টপ করে দেয়, বাকিটা আমার মতো আমি কাজ করতে পারতেছি। নয়তো কিন্তু পেজ একবার রিলোড দিলে এই যে আমি আমার মতো সুন্দর মতো কমেন্ট নিয়ে নতুন ডিভে পেস্ট করতেছি, এটা হবে না। হ্যাঁ, রিলোড হয়ে যাবে। আচ্ছা, আসেন এবার হচ্ছে গিয়ে ES6 মডিউল আপনারা যেটা দিচ্ছেন সেটা একটু ঢুকি। এটার ভিতরে কি দিছে? টেমপ্লেট স্ট্রিং, খুব সোজা জিনিস। মাল্টিলাইন প্লাস ডাইনামিক। টেমপ্লেট স্ট্রিং কি? নর্মালি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মনে করেন একটা স্ট্রিং জাভা স্ক্রিপ্টে প্রিন্ট করতে যাচ্ছি, কনসোল লগ দিয়ে না হয় প্রিন্ট করি। হ্যাঁ, লগে প্রিন্ট করবো, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, মাই নেম, এটার ভিতর দিয়ে দিলাম কি আসিফ। এখন এখানে দুইটা মেসেজ দিয়ে যে মাই নেম। আচ্ছা, এখানে প্রথমে স্ট্রিং দিয়ে বলছি কনসোল লগের ভিতরে যে মাই নেম ইজ প্লাস চিহ্ন মানে কনকেট দিয়ে এটা এভাবে পাস করা লাগতেছে। এইটা আমি টেমপ্লেট স্ট্রিংকে পাস করতে চাই। একই জিনিস দেখেন ভিন্নভাবে করা যায়। আমি কনসোল লগ সিএলকে লিখলাম, ব্যাকটিক দিলাম, এর ভিতরে যে মাই নেম ইজ ব্যাকটিক দিতে হবে কিন্তু। হ্যাঁ, আর এই যে ভেরিয়েবলের নামটা দেখেছি, এর চারপাশে যে ব্র্যাকেট দিব আর এই যে ডলার সাইন দিব, এটা ডাইনামিক্যালি ভেরিয়েবলের নামটা নিয়ে আসবে। এই যে নেম এখানে যেটা লিখবেন সেটা এখানে লিখবেন। তাহলে এখানে আমার এই যে প্লাস চিহ্নটা ইউজ করা লাগতেছে না। আর টেমপ্লেট স্ট্রিং এ আপনি চাইলে যে মাল্টি লাইন কনসোল লগ করতে পারেন। হ্যাঁ, খুবই সুবিধা হয়। আপনার হচ্ছে গিয়ে মাল্টি লাইন টেমপ্লেট স্ট্রিং, টেমপ্লেট লিটারেচার, লিটারাল। হ্যাঁ, দিস ইজ ওকে। এটা যদি আমি হিট করি না, তাহলে হচ্ছে গিয়ে এরকম দিস ইজ লাইন ওয়ান, দিস ইজ লাইন টু, দিস ইজ লাইন, এরকম আসার কথা। ওয়েবসাইটটা দেখি, ইনস্পেক্টে যাই, কনসোলে যাই, এই যে দিস ইজ লাইন ওয়ান, দিস ইজ লাইন টু, দিস ইজ লাইন থ্রি, আসে নাই, কারণ এক লাইনে দিয়ে দিচ্ছি। আমি যদি ইন্টার দিয়ে জায়গা নিতাম, দিস ইজ লাইন থ্রি চলে আসছে। এভাবে মাল্টি লাইনের কি বলে, আমি টেমপ্লেট স্ট্রিং মাল্টি লাইন ইউজ করতে পারি। ঠিক আছে। সেই যে ট্যাবও দিয়ে দিচ্ছে, দেখছেন ভাই, আমার ট্যাব দরকার নেই। ওকে, তাহলে এর ভিতরে ডাইনামিক্যালি আমি ভেরিয়েবল ইউজ করতে পারি, আবার ডাইনামিক্যালি আমি মাল্টিপল লাইনও ইউজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে টেমপ্লেট লিটারেচার। টেমপ্লেট স্ট্রিং দিয়েছেন, আচ্ছা, টেমপ্লেট লিটারাল একই কথা। স্প্রেড অপারেটর কি করে? অ্যারেকে ভেঙে নর্মাল স্ট্রিং এ কনভার্ট করে দেয়। আমি না হয় কনসোলে দেখাই। মনে করেন একটা অ্যারে নিলাম, মাই, আচ্ছা, কনস্ট্যান্ট নিলাম, মানে মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস দিয়ে একটা অ্যারে নিলাম, নিয়ে বললাম মাই ফ্রেন্ডস এর মধ্যে আছে
মনে করেন দিয়ে দিলাম নাম তুষার, একটা ফ্রেন্ডের নাম দিয়ে দিই সাক্ষর, আরো কিছু ফ্রেন্ড ছিল নাম ভুলে গেছি, তো দিয়ে দিই ওকে। আপাতত তিনটা দিলাম, এটা কি অ্যারে আসবে তাই না? যখনই আমি এটা কল করব তখনই অ্যারে আসবে। স্প্রেড অপারেটর কি করবে, এই অ্যারেটাকে ভেঙে ফেলবে। যেমন হচ্ছে আমি এখানে লিখলাম ডট ডট ডট, লিখে আমি বললাম মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, হ্যাঁ চলে আসছে। এবার যদি ইন্টার দিই, এই আনএক্সপেক্টেড টোকেন ডট 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 এটা পারতেছে না। এখানে তো এই কনসোলে এরর দিচ্ছে। যাই হোক আমি আবার এটাকে ডিলিট করা যায় এখান দিয়ে, লিখে আসছিল নিচে একটা। তাহলে এটা আমি বলি কনসোল ডট লগ, ডট লগ এর ভিতরে আমি হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি, ডট 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 মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড এটাকে কল করে দিচ্ছি। এই যে দেখছেন আমার ইয়াটা একেবারে কনভার্ট হয়ে গেল। তার মানে তিনটা আলাদা আলাদা প্রিন্ট হয়ে গেল। তার মানে এই যে অ্যারেটা স্প্রেড হয়ে গেল, ছড়ে, স্প্রেড অপারেটর মানে কি ছড়ে দেওয়া, তাই না? ভেঙে জিনিসগুলা আলাদা আলাদা হয়ে গেল। যেমন হচ্ছে গিয়ে আপনার আহ যদি একটু উদাহরণ দিই, রিয়েল লাইফ ক্লাস্টার বোমা হয়তো অনেকে চেনেন, একটা বোমার ভিতরে অনেকগুলা বোমা থাকে। বোমাটা যখন ডিপ্লয় করা হয় ভেঙে অনেকগুলা পার্ট হয়ে যায়। তো স্প্রেড অপারেটরটা কিছুটা সেম কাজই করতেছে। আপনি একটা কালেকশনকে যেমন অ্যারে হতে পারে, হ্যাঁ, এটাকে ভেঙে সে আলাদা আলাদা করে আলাদা করে দিচ্ছে। সুপার অপারেটর আরো কিছু ইউজ আছে, এটা একটা উদাহরণ দিলাম আর কি বোঝার জন্য এই অপারেটরের কাজটা কি। আচ্ছা, অবজেক্ট অ্যান্ড অ্যারে ডিস্ট্রাকচারিং। স্ট্রাকচারিং আমি আপনাদের দেখাইছিলাম মনে হয়, তারপরে যদি দেখাই যাই হোক, সমস্যা নেই। অবজেক্ট অ্যারে ডিস্ট্রাকচারিং, তাহলে তো আবার অবজেক্ট লাগবে, অ্যারে লাগবে। অ্যারে ডিস্ট্রাকচারিং দেখে মনে করেন এই যে আমি একটা, আচ্ছা এই কনসোল লগে করে ফেলাই। এই যে একটা অ্যারে আছে না আমার, মাই ফ্রেন্ড, এটা একটু কল করি তো কল হয় কিনা, মাই ফ্রেন্ড, এইটা একটা অ্যারে। এখান থেকে আমি ডিস্ট্রাকচারিং করবো, আমি সব আগে মুছে দিই, হ্যাঁ। দেখি তো আবার মাই ফ্রেন্ডটা আসে কিনা, আসছে। আমি বললাম হচ্ছে মাই ফ্রেন্ড, ডিস্ট্রাকচারিং কাজটা কি করে, এটাকে ভেঙে আলাদা করে আমি ভেরিয়েবলের মধ্যে রাখবো। মনে করেন একটা নতুন কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্টের নাম দিলাম ধরেন এই যে অ্যারে অপারেটর এটি, হ্যাঁ, একটা ভেরিয়েবলের নাম দিলাম এফ আর আই এন ডি, ফ্রেন্ড ওয়ান। রিস্ট্রাকচারিং এর কাজটা আমার এই যে দুই লাইন তিন লাইনের কাজ একসাথে করে দিচ্ছে, হ্যাঁ। নয়তো আবার প্রতিটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল আলাদা আলাদা ডিক্লেয়ার করে আলাদা আলাদা লাইনে এসে আবার কল করা লাগতো। এই যে এখন যে কোডটা করতেছি, হ্যাঁ, এই কোডের জন্য আমার অ্যাটলিস্ট দুই লাইন কোড লেখা লাগতো। যে মাই ফ্রেন্ড থেকে 0 নাম্বার ফ্রেন্ড থেকে এনে আমি ফ্রেন্ড ওয়ানে বসে দেবো, মাই ফ্রেন্ড থেকে 1 নাম্বার ইন্ডেক্সের ফ্রেন্ডকে এনে ফ্রেন্ড টু তে বসে দেবো। তার মানে ফ্রেন্ড ওয়ান হচ্ছে তুষার, ফ্রেন্ড টু হচ্ছে সাগর, এরকম কিছু, হ্যাঁ। আমি যেটা হিট করি আনডিফাইন আসছে, ঠিক আছে। আপনি দেখেন এফ আর আই এন ডি, ফ্রেন্ড ওয়ান কে যে কল করি, ওই ফ্রেন্ড ওয়ান, তার মানে একটা নতুন ভেরিয়েবল পেয়ে গেছি ফ্রেন্ড ওয়ান, আরেকটা ভেরিয়েবল পেয়ে গেছি ফ্রেন্ড টু। তা এই ভেরিয়েবলটাকে আবার কনস্ট্যান্ট লিখে আলাদা আলাদা করে প্রতিটা লাইনে তৈরি করা দরকার ছিল। অ্যারে থেকে একবার 0 কল করার দরকার ছিল, অ্যারে থেকে আরেকবার ওয়ান কল করার দরকার ছিল, কিন্তু সেটা না করে আমরা এক লাইনের ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে করে ফেলেছি। এইটাকে বলে অ্যারে ডিস্ট্রাকচারিং। আর এটা অবজেক্ট ডিস্ট্রাকচারিং কিভাবে করে, একটু একটা অবজেক্ট আগে তৈরি করে নিই। কনস্ট্যান্ট মনে করেন দিয়ে দিলাম মাই ইনফো, দিয়ে সমান সমান দিয়ে কার্লি ব্রাসেস দিয়ে প্রথমে বলে আমার নাম কি, আমার নাম হচ্ছে আসিফ। আমার ন্যাশনালিটি কি আছে, সিটি দিয়ে দিই, আমার সিটি কি, আমার সিটি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ঢাকা। আমার জেন্ডার কি, দিয়ে দিলাম হচ্ছে মেল।
তারপর হচ্ছে বাই নেম সিটি জেন্ডার, আপাতত তিনটা নিয়ে কাজ করি, হ্যাঁ। এখন এইখান থেকে আমি নতুন ভেরিয়েবল তৈরি করবো, মনে করেন আমি নেম নামে একটা নতুন ভেরিয়েবল তৈরি করবো, তাহলে নেমটা কি করতে হবে, নেমটা কল করে সেখানে এই যে মাই ইনফো ডট নেম এটাকে নিয়ে যেতে হবে। এইটা না করে আমি যেটা করতে পারি, একটা কনস্ট্যান্ট নিলাম, এইবার হচ্ছে যে আমি কার্লি ব্রেসেস দিলাম। কার্লি ব্রেসেসের ভিতরে আমি বললাম হচ্ছে আমি নেমকে চাচ্ছি, আবার হচ্ছে আমি সিটিকে চাচ্ছি। কোথা থেকে চাচ্ছি, সিটি বানান ভুল দিয়েছি, ওটার সাথে মিলাই দিতে হবে। চাচ্ছি হচ্ছে কি আমি এই মাই ইনফো থেকে চাচ্ছি, হ্যাঁ মাই ইনফো যদি দিয়ে দিই তাহলে আমার কাজ শেষ। এখন যদি দেখেন আমি যে নেমটাকে কল করি, আসিফ চলে আসছে, দেখছেন। আমি যদি সিটিটাকে কল করি, নতুন ভেরিয়েবল পেয়ে গেছি ঢাকা। তাহলে সেখান থেকে অবজেক্টটাকে ভেঙে সেখান থেকে আমি দুইটা নতুন ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। এভাবে আমি নতুন ভেরিয়েবল ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে শর্টকাটে তৈরি করতে পারি। এটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং, অবজেক্ট ডিস্ট্রাকচারিং, হ্যাঁ। আচ্ছা, অবজেক্টের কিছু মেথড আছে, যেমন অবজেক্ট ডট কি দিলে আমার কি গুলা চলে আসবে। তাহলে আমি এটা একটু দিয়ে দিই, উদাহরণ দিয়ে দিই। যেমন হচ্ছে কি আমার অবজেক্ট এখানে কি ধরা আছে, মাই ইনফো, তাই না। মাই ইনফো দিয়ে ডট ইস কে ই ওয়াই, অবজেক্ট ডট কিস কে ই ওয়াই কিস। এর ভিতরে কলব্যাক ফাংশন আছে, এটা কিছু আসে না আনকন্টিনিউ। এর ভিতরে একটা কলব্যাক ফাংশন আছে, এই কলব্যাক ফাংশনের নাম দিয়ে আমি খেয়ে, ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে গিয়ে রিটার্ন করে দেই কিন্তু আনকোড টাইপের লাইব্রেরি ইজ নট আ ফাংশন। আচ্ছা, সরি, আমি অবজেক্টের ইয়াতে আমি এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ। তাহলে এখানে বলি প্রথমে আমাকে অবজেক্ট একটা ডিফল্ট অ্যাকচুয়ালি ইয়া আছে, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট আছে, আমি সেটা ভুলে গেছিলাম, যাই হোক, নাম মনে ছিল কিন্তু মাথায় ছিল না। এটা হচ্ছে গিয়ে আমার অবজেক্ট ডট কিস, কিস এটা নিয়ে, হ্যাঁ। কিস দিয়ে আমি কোন অবজেক্টের কি নিতে চাচ্ছি, ওই যে মাই ইনফো নিয়ে নিই, মাই ইনফো বা মাই ফ্রেন্ডস অথবা মাই মাই দিয়ে আমি যদি হিট দিয়ে দিই আমি তিনটা কি পেয়ে গেছি, নেম সিটি জেন্ডার কি পেয়ে গেছি। এটা হচ্ছে অবজেক্ট ডট কিস। বাকি কি আছে অবজেক্ট ডট কিস ছাড়া, অবজেক্ট ডট ভ্যালুস, তাহলে আমি ভ্যালু গুলো আলাদা করে পাই যাবো। অবজেক্ট ডট এন্ট্রিস, এটা একটু দেখি কি কি আসে, হ্যাঁ। আমি বললাম কি ও বি জে, অবজেক্ট ডট এন্ট্রিস, এন্ট্রিস এর ভিতরে কাকে দিব, এই যে মাই ইনফো কে দিয়ে দিই, হ্যাঁ মাই ইনফো, সিলেক্টর ওকে। অ্যারে টু, অ্যারে টু, অ্যারে টু এরকম কিছু একটা দিচ্ছে অবজেক্টের মধ্যে। নেম আসিফ, আচ্ছা দুটো অ্যারে, সিটি ঢাকা, জেন্ডার, এইভাবে এন্ট্রি গুলো দেখাচ্ছে, এন্ট্রি গুলো যে 0 1, যাই হোক এটা তো আমার এই কি বলে মাই ইনফো, এখন একটু ইয়া করে দিত, মাই ইনফো, ঠিক আছে। নেই আসিফ অ্যারে আকারে জিনিসগুলো অ্যারে ভাগ করে এন্ট্রি গুলা আলাদা করে দিচ্ছে। এটা হচ্ছে অবজেক্ট এন্ট্রিস ফাংশনটা, যদি আপনি ইউজ করতে চান। আমি কোনোদিনই ইউজ করিনি, আমি এই দুটো ইউজ করছি। অবশ্যই অবজেক্ট ভ্যালুস আরো কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে ইউজ করেছি, হ্যাঁ। আচ্ছা, তো অবজেক্ট সিল আছে, অবজেক্ট ফ্রিজ আছে। এই দুটার কাজ কি, এই দুটার কাজ যদি আমি একটু ইয়া বলি যে শর্টকাটে আমাকে বলে দেন। শর্টকাট অ্যাবাউট, শর্টকাট আছে, শর্টকাট অ্যাবাউট বেঙ্গলি। অবজেক্ট সিল, অবজেক্টের নতুন প্রপার্টি যোগ করা যায় না, বিদ্যমান প্রপার্টি ডিলিট করা যায় না, কিন্তু মান ভ্যালু পরিবর্তন করা যায়। অবজেক্ট ফ্রিজ, এটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, অবজেক্টের নতুন
প্রপার্টি যোগ করা যায় না, ডিলিট করা যায় না, মান ভ্যালু পরিবর্তন করা যায় না, সম্পূর্ণ অবজেক্ট ফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে অবজেক্ট সিল এবং অবজেক্ট ফ্রিজের আসল জিনিসটা। আবার অবজেক্টে চাইলে কিন্তু আমরা বাহির থেকে নতুন ভ্যালু অ্যাড করতে পারি। অবজেক্ট সিলটা সেটা অ্যাড করে দিব, অফ করে দিব, কিন্তু আমি ভেতরের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। কিন্তু অবজেক্ট ফ্রিজ যদি দিয়ে দিই তাহলে আমি ভেতরের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দিই, অবজেক্ট সেলের উপর উদাহরণ। হ্যাঁ, এটা একটা অবজেক্ট নেম এইচ, অবজেক্ট সেল পার্সন দিয়েছে, মান পরিবর্তন হয়। নতুন প্রপার্টি যোগ করা যায় না, এটা নতুন প্রপার্টি সিটি যোগ করতে গেছি, যাবে না। ঠিক আচ্ছা, এই এটাই উদাহরণ দিছে। শুধু মান অ্যাক্সেস করা যাবে খালি আপনার অবজেক্ট ফ্রিজ, এটা দিলাম, আবার অবজেক্টটা ফ্রিজ হয়ে যাবে। তাহলে হচ্ছে মান পরিবর্তন করা যায় না, নতুন প্রপার্টি অ্যাড করা যায় না, প্রপার্টি ডিলেটও করা যায় না। হ্যাঁ, ডিলেট দিয়ে ইউজারটার প্রপার্টি দিলাম, ডিলেট হলো। তো এই হচ্ছে অবজেক্ট ফ্রিজ অবজেক্ট সিলের কাজ। অবজেক্টের জন্য লুপ আছে, একটা হচ্ছে ফর ইন, একটা হচ্ছে ফর অফ। আর অবজেক্ট এন্ট্রিজ তো একটু আগেই দেখছি। ঠিক আছে, তাহলে ফর ইন ফর অফ এই দুইটা লুপ একটু দেখি। ফর ইন একটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অবজেক্টের মধ্যে হচ্ছে কি আপনার কি যেন বলে, ভ্যালু গুলা, ভ্যালু না সরি কিজ গুলা নিয়ে আসে। হ্যাঁ, ফরেন, এটা একটু দেখি আমি। ফরেন দিয়ে দিলাম, ফরেন দিয়ে দেওয়ার পর নিচে ফরেন লুপের সহজ বাংলা ব্যাখ্যা দেওয়া হলো। হ্যাঁ, তো হচ্ছে ফরেন লুপ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লুপ, অবজেক্টের কি প্রপার্টিস নেম গুলো ঘুরে ঘুরে দেখতে ব্যবহার হয়। হ্যাঁ, কি গুলা ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় একটু বলে দিলাম। এই যে দেখেন আমি বলেছিলাম না ফরেন, এই যে লেট কি ইন পার্সন দিচ্ছে, যে পার্সনের ভিতর দেখেন একটা অবজেক্ট আছে। তাহলে কি ইন পার্সন, এই কি জায়গায় অন্য কিছু লেটার দিছি, তো তার মানে এটা ভেরিয়েবল। এই জায়গায় অন্য কিছু শুধু কেউ দিতে পারে। হ্যাঁ, ইন পার্সন দিছি, পার্সনের ভিতরে এগুলো আছে, তাই না? তাহলে এখন যেটা করতে পারি, লেট কি ইন পার্সন কাছে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে গিয়ে আমার এইখানে কি যদি দিই, আমি যদি কি গুলা কল করি তাহলে হচ্ছে কি আমার এই যে একবার নাম আসবে, একবার এইজ আসবে, একবার সিটি আসবে, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। দেন হচ্ছে গিয়ে আচ্ছা, টিপ পড়ে গেছে, এনিওয়েজ ব্যাকে যাওয়া যায়, ব্যাকে যাওয়ার কোনো ওয়ে। আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে ফর ইন এর উদাহরণ আর কি। ফর ইন লুপ হচ্ছে আবার কি গুলা দিচ্ছে, ফর অফটা দেখি। হ্যাঁ, ফর অফ, ফর অফ, ও এফ অফ, ফর অফ যদি দিয়ে দিই, ফর অফ দিয়ে আমি দেখি হচ্ছে এটা ফর অফ সম্ভবত, আপনার সম্ভবত না, এড়াতে বেশি ইউজ হয়। হ্যাঁ, যা আইটারেবল জিনিসগুলোর উপর চলে যায়। ইটারেবল বা আইটারেবল যাই উচ্চারণ করে, এটা মানে কি, যেগুলো হচ্ছে কি আপনি ভেঙে ভেঙে কাজ করতে পারবেন, যেমন অ্যারে, যেমন হচ্ছে অবজেক্ট, একটার ভিতরে অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ইটারেবল। তো হচ্ছে গিয়ে ফর অফ লুপ আপনি সেখানে নিতে পারবেন। ফর অফ লুপে হচ্ছে কি আপনার হচ্ছে কি, যেমন হচ্ছে কি অ্যারের মধ্যে চালাতে পারি, অ্যারের মধ্যে চালালাম ফর লুপ নাম্বার, নাম্বারের ভ্যালু গুলো একটা একটা করে চলে আসবে। এই যে আউটপুট দিয়ে দিচ্ছে, নাম্বারের ভ্যালুগুলো একটা একটা করে চলে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি স্ট্রিং এ আমি ফর অফ চালাতে পারি, তাহলে স্ট্রিং এর ক্যারেক্টার গুলো একটা একটা করে চলে আসবে। হ্যাঁ, যেগুলো ইটারেবল বা ইটারেবল সেটার উপরে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আহ, এই আর কি। তো ফর ইন ফর অফ লুপ সোজা বাংলায় যদি বলি, ফর ইন লুপটা অবজেক্টের কি গুলা গেট করতে ইউজ হয়, আর ফর অফ লুপ গুলা আপনার যে কোনো জিনিস যেটা ভেঙে ভেঙে কাজ করা যায়, আইটারেবল জিনিস আর কি, যে আপনার একটার পর একটা লুপ চালানো যায় যেগুলো আর কি, সেখানে আপনার ফর অফ। তাই সোজা আরো সোজা বাংলায় ফর অফ নর্মালি অ্যারে টাইপের যে জিনিসগুলো আছে সেখানে আমরা ফর অফ ইউজ করতে পারি।
তো আমি তো আবার এখানে কোডিং করতেছিলাম। আসলে আমি প্রথমে বলি ফর, আমার ইয়াগুলা নিয়ে আসি, মাই ইনফো, তাই না? মাই ইনফো, এটা একটা ইয়া। আমি বলি এখানে লেট কে ই মাই ইনফো, এখানে হচ্ছে কি আমি তাকে প্রিন্ট করে দিই, কে কে প্রিন্ট করে দিই, হ্যাঁ। শুধু জেন্ডার চলে আসছে। মাই ইনফো এর কি অবস্থা? তিনটাই টাস্ক, ও লাস্ট একটা আসছে। একটা একটা করে যে প্রিন্ট হবে তা হয়নি, লাস্ট একটা আসছে, সমস্যা নেই। আমি যদি আবার একটু আপ প্যারো দিই, এখানে বলি ভাই কনসোল ডট লগ, এর ভেতরে আমি কে কে দিতে চাচ্ছি। এই যে তিনটা জিনিস চলে আসছে, তাই না? এটা হচ্ছে ফর ইন লুপের কাজ। একই জিনিস আমি জাস্ট ফর অফ দিয়ে দিলাম, হ্যাঁ। ইনের জায়গায় কি লিখে দিলাম? অফ। এইবার দেখি কি আছে। তখন এটা বলতেছে মাই ইনফো ইজ নট আইটারেবল। তার মানে অবজেক্টে আইটারেবল না, অবজেক্টে আমার কাজ করতেছে না। তো আইটারেবল জিনিসগুলা কোনগুলা? এআই কিন্তু একবার দিয়ে দিছিল, হ্যাঁ। এই যে, যেমন অ্যারে, স্ট্রিং, ম্যাপ, এই যে নোড লিস্টে কাজ করে, ফর অফ সেটে কাজ করে। তো এই ধরনের জিনিসগুলোতে আপনি ফর অফ ইউজ করতে পারবেন। অপশনাল চেইনিং মানে, এটা মানে হচ্ছে গিয়ে মনে করেন কোনো কিছু প্রিন্ট করবেন কিন্তু সেটা নাই, তাহলে যাতে ইগনোর করে যায়, হ্যাঁ। সেটা হচ্ছে অপশনাল চেইনিং। তারপরও আমি আরেকটু ডিটেলস বলতে চাচ্ছি, এআই এর হেল্প নিয়ে। অপশনাল চেইনিং কি? অপশনাল চেইনিং হলো জাভাস্ক্রিপ্টের একটি অপারেটর, যা কোনো অবজেক্টের ভেতরে প্রপার্টি নিরাপদে অ্যাক্সেস করতে সাহায্য করে। যদি কোনো অংশ আনডিফাইন্ড বা নাল হয়, তাহলে এটি এরর না দিয়ে আনডিফাইন্ড ফেরত দেয়। ঠিক আছে, যাতে এরর না আসে। কেন লাগে? যেমন নেস্টেড অবজেক্টে ডিপ প্রপার্টি অ্যাক্সেস করতে হয় এবং নিশ্চিত না হয় প্রপার্টি আছে কিনা। আচ্ছা, যেমন এখানে ইউজারের মধ্যে কাকে অ্যাড্রেস, ইউজারের মধ্যে অ্যাড্রেস আছে, যদি থাকে দেন হচ্ছে সিটি দিয়ে দাও, তাহলে ঢাকা। এখন যদি কোনোভাবে হচ্ছে গিয়ে, যদি অ্যাড্রেসটা না থাকতো, তারপরে যদি আপনি খেয়াল করতেন, তাহলে আনডিফাইন্ড দেখাতো, এরর দেখাবে না। তো এই যে নিরাপদে কাজ করার জন্য যাতে এরর না দেখে, আনডিফাইন্ড দেখে, এটা হচ্ছে অবজেক্ট হবে ছোট ছোট জিনিস। আচ্ছা, অবজেক্ট অ্যাক্সেস ডট এবং ব্র্যাকেটস, এটা আমি দেখাইছি, ডট নোটেশন, ব্র্যাকেট নোটেশন। একটা অবজেক্ট যে আমি অ্যাক্সেস করব, সেটা আমরা হচ্ছে গিয়ে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি, ব্র্যাকেটস দিয়েও অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, অনেক উদাহরণ গেছে এখানে। মনে করেন আমার এখানে অবজেক্ট আছে কি মাই ইনফো, তাই না? মাই ইনফো এর ভিতরে ডট দিয়ে আমি কাকে নেমকে অ্যাক্সেস করতে পারি, লিখতে পারি এখানে নেম। তাহলে কি আসছে? আসলে এই একই জিনিস আমি আবার ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ। ব্র্যাকেট নোটেশন মানে মাই ইনফো, এর ভিতরে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এর ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমি দিলাম নেম। তাও কি চলে আসছে? যে কোনো একটা বইতে আপনি আপাতত প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। অ্যারে মেথড, আচ্ছা, পাঁচটা লুপ দিছে এখানে। একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে ফর ইচ, ফিল্টার, ফাইন্ড, আর আরেকটা হচ্ছে রিডিউসার, হ্যাঁ। আচ্ছা, ম্যাপ কাকে বলে? ম্যাপ হচ্ছে গিয়ে
ফর ইচের মতো সেম জিনিস, যে একটা একটা করে আমি অ্যারের ডাটা প্রিন্ট করবো। যেমন আমার এখানে একটা অ্যারে আছে, মাই ফ্রেন্ডস, তিনটা ফ্রেন্ড আছে, এটার ভিতরে আমি ফর ইচ লুপ নিই, হ্যাঁ, ফর ইচ লুপ নিয়ে এইটা আমি বলি যে কলব্যাক ফাংশনের ভিতরে এফ আসে, তুমি কনসোল ডট লগ কাকে করে দাও, এই এফটাকে করে দাও, হ্যাঁ। দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম, দেখেন সবগুলা ফ্রেন্ডলেস ফর ইচ লুপের মাধ্যমে কাজ হয়ে গেল। ম্যাপটাও সেম। তাহলে ফর ইচ আর ম্যাপের মধ্যে তফাৎ কি? ফর ইচ যদি আপনি এটা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করেন, তাহলে কিন্তু সেটা স্টোর হবে না। মনে করেন কনসোল লগে যা কিছু করলাম না, ও এটা রিটার্ন, এরকম রিটার্ন করলো না, ফর ইচ রিটার্ন করবে না। তখন আমার এটা ফর ইচটা বাদ দিয়ে এটা ম্যাপ দিয়ে করতাম। ম্যাপ রিটার্ন করবে, রিটার্ন করলে ডাটাটা আমার কোনো ইনস্ট্রুমেন্টে সেভ করতে হবে। কনস্ট্যান্ট বললাম হচ্ছে ম্যাপ ফ্রেন্ডস, এটার ভিতরে আমি এই ডাটাগুলা নিয়ে নিলাম। এখন যদি আমি এটা হিট করি, আচ্ছা আমি এখন হচ্ছে সরাসরি ম্যাপ ফ্রেন্ডসটাকে প্রিন্ট করতে পারবো, দেখছেন? নতুন একটা অ্যারে পেয়ে গেছি না, যেটার নাম হচ্ছে ম্যাপ ফ্রেন্ডস। এটা হচ্ছে ম্যাপের কাজ। ম্যাপ রিটার্ন করে ডাটা, ফর ইচ লুপ রিটার্ন করে না। ওকে। ফিল্টার কি করে? আপনার এখান থেকে ফিল্টার করে কাউকে বাছতে চাচ্ছেন, কাউকে বেছে নিতে চাচ্ছেন, সে বেছে নিবে। মনে করেন আপনার একটা স্টুডেন্ট লিস্ট আছে, 1,000 স্টুডেন্ট আছে, ওর মধ্যে আপনি ফিল্টার করে যাদের কি বলে, সহজভাবে বুঝি, যাদের নাম মনে করেন ছোট, 5 সংখ্যার ছোট, তাদের ফিল্টার করে বের করতে চাচ্ছে, তাহলে সহজে বের করা যাবে। ফিল্টার কিভাবে? মনে করেন ফিল্টারও ডাটা রিটার্ন করে, হ্যাঁ। তো আমি একটা নতুন ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম নিলাম ফিল্টার ফ্রেন্ড, হ্যাঁ। ফিল্টার ফ্রেন্ড এর ভিতরে বললাম হচ্ছে ম্যাপ ফ্রেন্ডস, আরে ম্যাপ ফ্রেন্ড ডট ফিল্টার, FILTER, ফিল্টার, ম্যাপ ফ্রেন্ড ডট ফিল্টার। ফিল্টারের ভিতরে কলব্যাক ফাংশন দিতে হবে। তাহলে আমি বললাম হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ড আমি মনে করেন এর মধ্যে পাবো, সে রিটার্ন করবে পাবো কাকে? আমি বললাম এফ ডট লেন্থ, বড় অথবা ছোট, ছোট কার থেকে? আহ, আচ্ছা, 6-এর থেকে যান, 6-এর থেকে আমি নামগুলা দেখে নিলাম, 6-এর থেকে। তাহলে এটা যদি হিট করি আমি একটা নতুন ভেরিয়েবল পাবো, সেটা হচ্ছে ফিল্টার ফ্রেন্ড। এখন যদি এই ফিল্টার ফ্রেন্ডকে আমি কল করি, হিট করি, দেখেন হ্যাঁ সবাই চলে আসছে দেখি। আবার নেই, ফিল্টার ফ্রেন্ড টু নেই। আরে এখানে কমা দিয়ে দিছি, ধুর। আমি ফুল স্টপ দিয়েছি, কমা। এবার রান করি, তাহলে হচ্ছে আনডিফাইন আসছে। আমি ফিল্টার ফ্রেন্ড টু একে একটু কল করি, তাহলে আমি তো এটা টাইপ করতে পারতাম, ফিল্টার ফ্রেন্ড টু দিয়ে দিই। কি আসছে দেখেন, এখন দুজনের নাম আছে, কারণ আরেকজনের যে নাম ওইটা কিন্তু 6 সংখ্যার থেকে ছোট না। সাগর হিমেল দুজনের নামই 6 সংখ্যার থেকে ছোট, কিন্তু তুষার যে নামটা 6 সংখ্যার থেকে ছোট না, হ্যাঁ। ওকে, তাহলে আমরা তো ফিল্টার এসে ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাও, খুঁজে পাই একটা ডাটা দিব। এখন মনে করেন আমি এখান থেকে ফাইন্ড করতে চাচ্ছি কাকে, সাগর নামে কেউ আছে নাকি, তখন ও ট্রু অথবা ফলস দিবে, হ্যাঁ। মনে করেন আমি এখানে কি ফেয়ারলেস টু ডট ফাইন্ড, ফাইন্ড দিলাম, হ্যাঁ। ফাইন্ড দিয়ে বললাম হচ্ছে গিয়ে ফাইন্ড করো ফ্রেন্ডকে এখানে, একটা ফাইন্ড ডাইরেক্ট, সরি আমি বললাম একে ফাইন্ড করো, সরাসরি দিতে হবে। ফাইন্ড করে দেখি পাই কিনা, আনডিফাইন্ড দিচ্ছে। এসটি সাগর ইজ নট আ ফাংশন, আরে না, ফাংশন কল করতে হবে রে।
ফাইন্ড অবশ্য অবজেক্টের মধ্যে ইউজ করেছি। আসেন, ফাইনটা একটু তাহলে ভেজাল আছে, ফাইনটা ঠিক মতো দেখি, হ্যাঁ। তাহলে আমি বললাম হচ্ছে গিয়ে আমার একটা ইয়া আছে। আচ্ছা, আমি এখানে আগে এখানে উদাহরণটা দেখে নিই। বললাম হচ্ছে ফাইন, আসো নিচে অ্যারে ফাইন দিয়ে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এখানে অ্যারে ফাইন কলব্যাক ফাংশন এলিমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, তাহলে একটা কলব্যাক ফাংশন লাগবে। ফাইন নাম্বার, নাম্বার ইজ গ্রেটার দেন 10। তাহলে ফাইন আর ইয়াটা সেমই চলে এসেছে, 12। তাহলে ফাইন ভার্সেস ফিল্টার সব মিলে যে আইটেমটা, ফাইন শুধুমাত্র প্রথমটাকে দেয়। ও, বুঝে গেছি। তাহলে ফাইনটার জন্য রিয়েল লাইফে কম ইউজ করেছি, কারণ হচ্ছে গিয়ে আপনার ফিল্টার দিলে তো আমি অ্যারে আকারে সবগুলো ডাটা পেয়ে যাচ্ছি, ফাইন দিলে প্রথমটা দিবে, এরপরে কোনোটা মিলে গেলে আর দিবে না। তাহলে আমি এখানে ফাইন্ডের মধ্যে বললাম হচ্ছে গিয়ে এখন, বললাম হচ্ছে গিয়ে একটা ডাটা দাও, আহ এফ ধরলাম, এখানে বললাম এফ ছোট 6 থেকে। তাহলে দুইটাই কিন্তু আসার কথা, কিন্তু এই ডাটাটা আমাকে যা রিটার্ন করবে সেটা মনে করে একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। বললাম হচ্ছে ফাইন ফ্রেন্ড, সবার সমান এটা। এখন যদি আমি ফাইন ফ্রেন্ডটাকে কল করি, এফ আই এম ডি ফাইন ফ্রেন্ড, হিট করলাম, হ্যাঁ হ্যাঁ আনডিফাইন্ড ফ্রেন্ড। এফ কি 6 থেকে ছোট না? 6 থেকে ছোট। কাজ করলো না, এটা দুঃখজনক। কেন কাজ করলো না? আমি কি কমা টমায় ভুল করেছি? ভুল নাই যদিও, তারপরও এই ফাইন এই যে ঠিকই তো ছিল। আচ্ছা, আমি আরেকটা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই ফাইন ফ্রেন্ড টু। এটার ভিতরে আমি বলি অ্যারে তো নিই, অ্যারের ভিতরে ওই যে মাই ফ্রেন্ডসটাকে দিয়ে নিই, হ্যাঁ। মাই ফ্রেন্ডস ডট ফাইন্ড, এখানে ফাইন ফ্রেন্ড টুটাকে কল করে দেখি কোনো কাজ হয় কিনা। ফাইন ফ্রেন্ড টু দিলাম, তাও আনডিফাইন্ড দেয়। হুম, আর এটা সে ছোট কেউ নাই, তারপর এন্ট্রি। এটা আমি না হয় ইয়াতে লিখে দিই, আমাদের কোডে নিয়েছি। মাল্টিলাইনের পরে কিছু একটা আসার কথা। রেসপেক্টে যাই, কনসোলে যাই, হ্যাঁ এইখানে আসছে।
ওইখানে কেন আসবে না? আমি নিজে টাইপ করে করার চেষ্টা করি। কনস্ট্যান্ট, এখানে বলি মাই ফ্রেন্ডস। আচ্ছা, তিনটা ফ্রেন্ড আছে। বললাম হচ্ছে কনস্ট্যান্ট, বললাম মাই, আর লাকি ফ্রেন্ড। ওহো, এখানে তো আবার কি যেন বলে, এর জন্য ভুলটা হয়েছে রে। আমি তো ছোট দিছি 10-এর থেকে, ছোট হবে না, ওটা লেন্থ ছোট হবে। ঠিক আছে, আমি যে বলছিলাম যে মাই ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট টু, সেখানে হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড বলছে হচ্ছে গিয়ে এফটা ছোট 10-এর থেকে, না এফ ডট লেন্থ মানে সাইজ কত, কত ক্যারেক্টারের, সেইটা ছোট হবে 6-এর থেকে, তখন গিয়ে আমি পেতাম। এর জন্য আনডিফাইন আনডিফাইন আসতেছে। তাহলে ভুলটা এইভাবে পেয়ে গেলাম। ওকে, ভুলটা যেহেতু পেয়ে গেছি, এখন হচ্ছে রিডিউস ফাংশনটা দেখি, ইম্পর্টেন্ট ফাংশন। আচ্ছা, মনে করেন একটা ইয়া নি, অ্যারে নি, নাম্বার, নাম্বারের ভিতর মনে করেন 6 নি, আবার নিয়ে নি 55, আবার নিয়ে নি 1, আবার নিয়ে নি 78, 9, আরো কিছু নিয়ে নি 45। তাহলে এটা আমি সাজাবো, হ্যাঁ। এবার বলি নাম্বারস, NUM, নাম্বারস ডট রিডিউস। এইখানে আমার একটা কলব্যাক ফাংশন দিতে হবে। এখানে বললাম প্রিভিয়াস কারেন্ট, এইটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস কোনটা, প্রথমটা। কারেন্ট হচ্ছে, আচ্ছা, প্রিভিয়াস মানে আগেরটা, কারেন্ট হচ্ছে এই মুহূর্তে যেটা নিব সেটা হচ্ছে তাহলে কারেন্টটা প্রিভিয়াসটা কত থাকবে, শুরুতে 0 থাকবে। আর কারেন্ট হচ্ছে এটা। তো এই যে রিডিউস করে দিলাম, এটা এখন আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে এখন কনসোল লগে নাম্বারটা দিয়ে দিই নাকি, নাম্বারটা দিয়ে দিই। এখন যদি আমি আগে আউটপুট দেখি তারপরে একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ। এই একটা অ্যারে দিচ্ছে, যেই অ্যারের মধ্যে দেখেন এই ছোট থেকে বড় দিয়েছে, এবার এটা চেঞ্জ হয়নি। এটা তাহলে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখি, সাম। ওকে, যদি দিয়ে দিই, তাহলে এই যে 194 সব কটার যোগফল দিয়ে দিছে। তাহলে যেটা হচ্ছে একটু বুঝাই বলি কি হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তাহলে এখানে বাই ডিফল্ট 0, তাহলে প্রিভিয়াস এর মধ্যে কত বসবে, 0। কারেন্টের মধ্যে প্রথমে আসবে 6, তাহলে এখানে কি বলছি, 0 + 6 প্রথমে রিটার্ন করবে সে এইটা, ও যেটা রিটার্ন করবে সেটা চলে যাবে প্রিভিয়াস। তাহলে প্রিভিয়াস এরপরে আসবে 6 প্লাস কারেন্টে কোনটা আসবে, 55। তাহলে এখানে কাজটা করবে 6 + 55, 55 দেওয়ার পর, তাহলে 6 + 55 কত হয়, 61। তাহলে প্রিভিয়াস চলে যাবে 61, তার সাথে কারেন্ট আসবে কোনটা, 1। 61 × 1 = 62। তাহলে এইভাবে আমরা রিডিউস ফাংশনটা ইউজ করে টোটাল এর যোগফলটা বের করছি। এছাড়া রিডিউস দিয়ে আরো কিছু কাজ করতে পারি। উম, যেমন হচ্ছে আমি অ্যাসেন্ডিং আকারে সাজাতে পারি, হ্যাঁ।
না, এটা রেডিউশন, এটা শর্ট দিয়ে করতেছে। যাই হোক, রিডিউসার দিয়ে আরো কাজ করতে পারি। থাক, এটা আপাতত আমি বিয়োগ ফল করতে পারি, সবগুলোর গুণফল করতে পারি। এরকম হচ্ছে কি, আমি এখানে মাঝখানে কি কাজটা করতেছি, এটা হচ্ছে আসল। হ্যাঁ, মাঝখানে আমি এটার প্রিভিয়াস এবং কারেন্টের সাথে কি তুলনা করতেছি, দিয়ে সেটা আমি হচ্ছে গিয়ে সামের মধ্যে রাখতেছি। আচ্ছা, তো এই হচ্ছে রেডিয়াস ফাংশন। রেডিয়াস ফাংশনে আমরা শর্ট ফাংশন চলে যেতে নিয়েছিলাম। যাই হোক, না যাই, আমরা হচ্ছে গিয়ে সামনে যাই। হ্যাঁ, ইনহেরিটেন্স হচ্ছে বংশধর, প্রোটোটাইপস। ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্র। যেমন প্যারেন্ট চাইল্ড, কি প্যারেন্টাল ইনহেরিটেন্স। তো আমি যদি একটু ইয়াতে আসি, আবারও আসি, আরো বেটার আউটপুট চাচ্ছি। সহজে পরিষ্কার যাচ্ছে। প্রোটোটাইপ জাভাস্ক্রিপ্টে প্রতিটা অবজেক্টের একটা গোপন লিঙ্ক থাকে, যাকে প্রোটোটাইপ বলে। এই লিঙ্কের মাধ্যমে অবজেক্ট অন্য অবজেক্টের থেকে প্রপার্টি ও মেথড ধার নিতে পারে। বা সহজভাবে, প্রোটোটাইপ ইজিক্যাল টু অবজেক্টের প্যারেন্ট অবজেক্ট থেকে মেথড বা প্রপার্টি পাওয়া যায়। আচ্ছা, একটা অবজেক্ট তৈরি করছে যেটার নাম হচ্ছে পার্সন, এটার ভিতরে একটা মেথড তৈরি করছে যেটার নাম হচ্ছে গ্রেড। আর একটা অবজেক্ট তৈরি করছে কোথা থেকে, পার্সন থেকে, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্ট থেকে গ্রেড কে কল করছে। তাহলে স্টুডেন্ট এই গ্রেড মেথডটা পেলে, কিন্তু গ্রেড মেথডটা কোন অবজেক্টের মধ্যে, পার্সন অবজেক্টের মধ্যে, তাই না? তাহলে গ্রেড মেথডটা হচ্ছে পার্সন অবজেক্টের মধ্যে। তাহলে গ্রেড মেথডটা হচ্ছে গিয়ে কিন্তু স্টুডেন্ট অবজেক্টের মধ্যে নাই, কিন্তু স্টুডেন্ট অবজেক্টের কার চাইল্ড, পার্সন অবজেক্টের চাইল্ড। কারণ স্টুডেন্ট অবজেক্টটা কোথা থেকে তৈরি হচ্ছে, পার্সন অবজেক্ট থেকে তৈরি হচ্ছে। তাহলে এই পার্সন মেথডটা চাইল্ড হিসেবে, ইনহেরিটেন্স ক্লাস হিসেবে সে পাচ্ছে। এই যে চাইল্ড হিসেবে এই যে প্যারেন্টের জিনিসটাকে পাচ্ছে, এটাকেই জেএস এর ভাষায় প্রোটোটাইপ বলে। হ্যাঁ, ইনহেরিটেন্স মানে হলো অবজেক্ট বা ক্লাস থেকে একটি অবজেক্ট বা ক্লাসের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পাওয়া। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ, একই উদাহরণ দেওয়ার কথা। ওই ফাংশন, জাভাস্ক্রিপ্ট ফাংশন অবজেক্টের মধ্যে কাজ করে। হ্যাঁ, এটা পার্সন নামে ফাংশন নিয়েছে, বলছে হচ্ছে দিস নেম, নেম দিস মানে কি, এই ফাংশনের ভিতরে নেম নামে কোনো প্রপার্টি থাকতে পারে। এই নেমটা কোনটা, যেটা পাস করা হবে বাহির থেকে। হ্যাঁ, তো পার্সন ডট প্রোটোটাইপ ডট সে হ্যালো, এই যে ফাইলটা আমি কি দিলাম, ফাংশন ये कौन के हेलो आई एम दिस नेम, এই দিল পার্সন, পার্সন কি, এই পার্সন ডট প্রোটোটাইপ ডট সে হ্যালো। সে হ্যালো কি আছে, সে হ্যালো নাই, এর কোথায় ইউজ করছি না। সে হ্যালোর ভিতরে তুমি কল ইয়াই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কনসোল লগ দিলে হ্যালো আই এম দিস নেম। তাহলে এটা তো আমার কল করতে হবে। ফাংশন স্টুডেন্ট দিয়েছি আরেকটা, যেটার ভিতরে আমি পাস করেছি নেম আর আইডি। পার্সন, পার্সন কোনটা, এই যে পার্সন ডট কল, কল করতেছি পার্সন থেকে, কল করতেছি যাকে, দিস নেম, নেমটাকে কল করতেছি পার্সনের কনস্ট্রাক্টর ব্যবহার করে। আচ্ছা, পার্সনের কনস্ট্রাক্টর ব্যবহার করে দিস আইডি ইকুয়াল টু আইডি। ওরে খোদা, এটা পেঁচাইছে। আচ্ছা, এনিওয়েজ, এই পার্সনটা কোনটা, এই পার্সনটা এটা। ওকে, পার্সনের ভেতর থেকে আমি কল করতেছি
মানে পার্সনটাকে কল করতেছি সোজা বাংলায়, এর মধ্যে আমি কি দিচ্ছি, দিস। দিস কোনটা, এইটার দিস, এবং হচ্ছে গিয়ে নেমটাকে পাস করতেছি পার্সনের কনস্ট্রাক্টর। তাহলে পার্সোনালটাকে কল করতেছি দিস নেম, আর হচ্ছে দিস আইডি ইজিক্যাল টু আইডি, আমি এটা বসাই দিচ্ছি স্টুডেন্টের মধ্যে কি করছি, এইটার মধ্যে আইডি সমান সমান এই যে এই আইডিটা আসবে সেটা। আচ্ছা, পার্সন কল যে হয়েছে, এবার হচ্ছে স্টুডেন্ট ডট প্রোটোটাইপ। ওকে, অবজেক্ট ক্রিয়েট পার্সন প্রোটোটাইপ, বা অবজেক্ট ক্রিয়েট করতেছে পার্সনের প্রোটোটাইপ, অবজেক্ট ডট ক্রিয়েট, নতুন একটা অবজেক্ট তৈরি করতেছে। কোথা থেকে, পার্সন প্রোটোটাইপ, পার্সন প্রোটোটাইপ, পার্সন কই, পার্সন, এই যে পার্সন প্রোটোটাইপ, এখান থেকে অবজেক্ট তৈরি করতেছে। হ্যাঁ, তাহলে কনস্ট্রাকশন S1 সমান সমান নিউ স্টুডেন্ট দিয়ে রহিম আর এক পাস করছে, তাহলে কি হবে, নতুন একটা স্টুডেন্টের কি অবজেক্ট তৈরি হলো S1। S1 এটা কি স্টুডেন্ট থেকে তৈরি করছেন, এই স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টের প্রোটোটাইপ কি পার্সন, অবজেক্ট ডট ক্রিয়েট পার্সন প্রোটোটাইপ, এটা দিয়ে এটার মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে এসে নিউ স্টুডেন্ট তৈরি করছে, স্টুডেন্টের মধ্যে কাকে পাস করছে, রহিমকে, আর আইডি পাস করেছে পার্সন। পার্সন মেথড পেল, সে হ্যালো, এটা কার, সে হ্যালো হচ্ছে প্রথমটার মেথড। হ্যাঁ, পার্সনের মেথড সে হ্যালো। তো এই যে পার্সনের মেথডটা যে সে হ্যালো, হ্যাঁ, সেই সে হ্যালো, তো পার্সনের ভিতরে কিন্তু এই মেথডটা আমি পার্সন যখন ডিক্লেয়ার করছি তখন কিন্তু দেই নাই, প্রোটোটাইপ হিসেবে আমি অ্যাড করে দিছি নতুন একটা মেথড যেটার নাম হচ্ছে সে হ্যালো। কিন্তু সে হ্যালোর মধ্যে হ্যালো দিস ইজ দিস নেম, আচ্ছা নেমটা পাবে, কিন্তু সে হ্যালোটা আমি কল করছি কার মাধ্যমে, সে হ্যালোটা আমি কল করেছি চাইল্ডের মাধ্যমে। এই যে স্টুডেন্ট, স্টুডেন্টের প্রোটোটাইপ, এটা আমি কি অবজেক্ট ক্রিয়েট করছি কার থেকে, পার্সন প্রোটোটাইপ থেকে অবজেক্টটা ক্রিয়েট করছে। এখন এখানে প্রোটোটাইপটা কি অ্যাকচুয়ালি, প্রোটোটাইপটা ওই যে লিঙ্ক তৈরি করে উপরে বললাম কি, প্রোটোটাইপ হচ্ছে সহজভাবে অবজেক্টের প্যারেন্ট অবজেক্ট থেকে মেথড প্রপার্টি পাওয়া যায়। প্রোটোটাইপ সহজভাবে অবজেক্ট প্যারেন্ট অবজেক্ট থেকে যেখানে মেথড প্রপার্টি পাওয়া যায়। জাভাস্ক্রিপ্টে প্রতিটা অবজেক্ট গোপন লিঙ্ক থাকে যেখানে প্রোটোটাইপ বলা হয়। তাহলে এই যে লিঙ্কের মাধ্যমে অবজেক্ট থেকে অন্য অবজেক্টের প্রপার্টি মেথড পাওয়া যায়। এই যে লিঙ্কটা তৈরি করার জন্য এখানে প্রোটোটাইপ কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ইনহেরিটেন্স, এই ক্লাস ইউজ করেছি, ক্লাস দিয়ে দিস কিওয়ার্ড ইউজ করেছে, ঠিক আছে। এটা ওপির কনসেপ্টে চলে গেছে। এই ক্লাসটা টাইপ স্ক্রিপ্টে সুন্দর, র জাভা স্ক্রিপ্টে অনেক কিছু নাই। হ্যাঁ, ক্লাস দিয়ে আমি একটা পার্সন ক্লাস তৈরি করছি, তার মানে আমি একটা ব্লু প্রিন্ট তৈরি করতেছি অবজেক্টের। এই ক্লাসের এক্সটেন্ড করতেছি কাকে, পার্সনকে। এটা ইনহেরিটেন্স ক্লাসের সুন্দর উদাহরণ। তাহলে প্রোটোটাইপ, আপাতত ফাংশনের প্রোটোটাইপ ভেজাল লাগলে এটা বন্ধ করে দেন, ফাংশনের প্রোটোটাইপ দেখা লাগবে না। ক্লাসেরটা সুন্দর আছে, ক্লাসেরটা সোজা আছে। ক্লাস তৈরি করছে একটা পার্সন নামে, তার ভিতরে ক্লাস কি, অবজেক্ট তৈরি করার আগে ক্লাস তৈরি করতে হয়। অবজেক্ট কি, একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো প্রপার্টি মেথড থাকে। হ্যাঁ, যেমন এটা একটা কনস্ট্রাক্টর মেথড, এটা সে হ্যালো, এটা একটা আরেকটা মেথড। আবার এই যে আরেকটা ক্লাস তৈরি করছে স্টুডেন্ট, কোথা থেকে, পার্সোনাল ক্লাস থেকে তৈরি করেছে। তো এই পার্সোনাল ক্লাস থেকে তৈরি করেছে, কিওয়ার্ড একটা ইউজ করেছে, দেখছেন, এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড ইউজ করেছে, এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি, আমি এই পার্সন ক্লাস থেকে তৈরি হচ্ছে এই স্টুডেন্ট ক্লাসটা। তো স্টুডেন্ট ক্লাসটা কোথা থেকে তৈরি হচ্ছে, পার্সন ক্লাস থেকে তৈরি হচ্ছে। যেহেতু পার্সন ক্লাস থেকে স্টুডেন্ট ক্লাসটা তৈরি হচ্ছে, তাহলে স্টুডেন্টটা পার্সনের চাইল্ড। এটাই হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসের বৈশিষ্ট্য। হ্যাঁ, ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য যে প্যারেন্ট থেকে চাইল্ড প্যারেন্টের জিনিস ইউজ করতে পারে, এটা হচ্ছে ইনহেরিটেন্স। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে প্রোটোটাইপ বলতেছে। ওকে, একটু যদি সামনে দেখি, দিস কিওয়ার্ড, দিস হচ্ছে আপনি যদি ক্লাসের মধ্যে দিস বলেছেন তাহলে সেটা সেই ক্লাসটাকে ইন্ডিকেট করতেছে। স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি দিস লেখেন তাহলে সেটা সেই ক্লাসটাকে ইন্ডিকেট করতেছে। আর ফাংশনের ভিতর যদি দিস লেখেন, যদি এখানে এটা না, ওই যে উপরে ফাংশনাল অবজেক্ট দেখলাম, সেখানে ফাংশনটাকে মেন করতেছে। দিস, দিস মানে এইটা, আমি যার মধ্যে আছি সেটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে দিস কিওয়ার্ড। আচ্ছা,
ট্রুলি ফলসি ভ্যালু, এটা একদম সোজা, হ্যাঁ। যে ভ্যালুগুলো সত্য সেগুলো হচ্ছে ট্রুলি, এবং যে ভ্যালুগুলো মিথ্যা সেগুলো হচ্ছে ফলস। যেমন হচ্ছে জিরো যদি বলেন বা মাইনাস ভ্যালু, মাইনাস ওয়ান, এগুলো হচ্ছে ফলসি টাইপ ভ্যালু। আর শুধু যদি ফলস বলেন সেটা হচ্ছে ফলসি টাইপ ভ্যালু। আর সব লিস্ট মুখস্থ নেই, এআই যেহেতু ইউজ করছি, এআই দিয়ে বের করে ফেলে ট্রুলি এবং ফলসি ভ্যালুস, এর একটা মানে তো। এবং ফলসি ভ্যালু হচ্ছে আপনার জিরো, এই যে মাইনাস জিরো এটাও ফলসি ভ্যালু। তারপর হচ্ছে গিয়ে বিগ ইন্টিজার জিরো, ফল, আচ্ছা যাই হোক। এমটি স্ট্রিং এটা ফলসি ভ্যালু। নাল যেটা সেটা ফলসি ভ্যালু। নাল মানে নটা নাম্বার, আনডিফাইন্ড, এই আটটা ফলসি ভ্যালু দিয়ে দিছে, হ্যাঁ। ফলস তো আছে, বাকি এগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে ফলসি ভ্যালু। আর এগুলোর বাইরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ট্রু, যেমন ওয়ান, এর একটা ট্রু ভ্যালু। আপনি যদি মনে করেন একটা স্ট্রিং দিয়ে দিলেন, এটাও ট্রু ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ। আচ্ছা, ফলস ভ্যালু মাত্র আটটি। কি? ফলস হতে পারে, জিরো হতে পারে, মাইনাস সংখ্যা হতে পারে। বিগ ইন্টিজারের মধ্যে জিরো এন, যেটা বিগ ইন্টিজার, হ্যাঁ, এটা হতে পারে। এমটি স্ট্রিং যদি থাকে সেটা প্রচুর ইউজ, এমটি স্ট্রিং এটা হচ্ছে ফলসি টাইপ, এটা নালও হচ্ছে ফলসি টাইপ, আনডিফাইন্ড হচ্ছে ফলসি টাইপ, নট আ নাম্বার এটা হচ্ছে ফলসি টাইপ ডাটা। আচ্ছা, হোস্টিং। হোস্টিং হচ্ছে কি আপনার মনে করেন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু আপনি মনে করেন একটা ভেরিয়েবল বা একটা ফাংশনই মনে করেন, আহ, আগে আপনি কল করলেন, পরে মনে করেন ডিক্লেয়ার করলেন। তাহলে এরকম হয়েছে, দেখেন জাভাস্ক্রিপ্টে হোস্টিং হলো একটা প্রক্রিয়া যেখানে ভেরিয়েবল ও ফাংশন ডিক্লারেশনে গুলো তাদের স্কোপের উপরে উঠে যায়। তাহলে কি বলছে, ভেরিয়েবল এবং ফাংশন ডিক্লারেশন করলে, যেমন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ফাংশন ডিক্লেয়ার করবো, সেগুলা তাদের যে জায়গায় এর উপরে উঠে যায়। অর্থাৎ কোড চালানোর আগে জিএস ইন্টারপ্রেটার প্রথমে ডিক্লারেশন গুলো মনে রাখে, কিন্তু কেবল ডিক্লারেশন, মান নয়। এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে। হোস্টিং এর উদাহরণ যেমন ভেরিয়েবল কনসোল লগ এ আনডিফাইন্ড, কিন্তু পরে আমি ভেরিয়েবল এ ফাইভ দিয়ে দিচ্ছি, এখানে এ ডিক্লারেশন হোস্টেড হয়ে গেছে, কিন্তু মনে এর মান এখনো নাই, হ্যাঁ। আচ্ছা, তাই আউটপুটে আনডিফাইন্ড দেখাচ্ছে, নয়তো কিন্তু আনডিফাইন্ডও দেখাইতো না, হ্যাঁ। মান নাই, মানটা পরে দিচ্ছেন, কিন্তু এতে কল করছে, এই যে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, তাহলে এটা আনডিফাইন্ড মানে মানটা ডিফাইন করা হয় নাই। কিন্তু যদি একটু উদাহরণ দিই, আমি মনে করেন এখানে একটা ইয়া নিয়ে আরেকটা ফাইল নিয়ে নিই। মনে করেন এটার নাম দিয়ে দিলাম হচ্ছে PRACTIC, practice.js। মনে করেন আমি একটা ইয়া নিয়ে নিই, কনস্ট্যান্ট নিয়ে নিই, কনস্ট্যান্টের ভিতরে এ নিই, এর ভিতরে লিখলাম 5। কিন্তু আমি আগে কনসোল লক করলাম কাকে? আগে আমি কনসোল লক করে দিলাম 5কে। এই যে, তাহলে আমি যদি এটা হিট করি, বলি নোট স্পেস আপনার practice.js, এটা হিট করলাম, বিশাল এরর চলে আসছে, ক্যান নট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজ। আচ্ছা, এটা আমি ওই যে পুরো মানদাতা মানে ভেরিয়েবল কি ভাই, যে মানে পুরা টান 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 করে দিচ্ছে। এত বড় ইরর আসার কথা না, হ্যাঁ। আমি এটা ইউরিয়া দিয়ে দিই, নোট প্র্যাকটিস ডট জেএস, এই যে আনডিফাইন্ড এটা কাজ করছে। তাহলে এই যে ওয়ার্ক এটা জিনিসটা কাজ করতেছে। কি হচ্ছে, আমি ভেরিয়েবল পরে ডিক্লেয়ার করেছি কিন্তু কনসোল লগ আগে করেছি, মানটা পাই নাই ঠিক আছে, কিন্তু এটাকে পেয়ে গেছে। তার মানে এটাকে সে টান দিয়ে উপরের ফাইলটা কোড জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ করার আগেই এটাকে উপরে নিয়ে আসছে। এইটাকে জিএস এর ভাষায় হচ্ছে কি আপনার হোয়েস্টিং বলা হয়।
এই যে রেফারেন্স এরর একটা ভিন্ন টাইপের এরর, এর জন্য যে আমি এররটা পাচ্ছিলাম, হ্যাঁ। লেট কনস্ট্যান্ট হোস্ট হয়, কিন্তু টেম্পোরাল ডেট জোনে থাকে, TDZ এরকম একটা জোন হয়তো আছে জাভাস্ক্রিপ্টে, সেই জেড জোনে থাকে। এর জন্য এটা একটা ইরর দিচ্ছে রেফারেন্সের। ফাংশনাল ডিক্লারেশন দেখে পুরো ফাংশন হোস্ট হয়, তাই আগে কল করলেও কাজ হয়। তাহলে দেখেন, আমি এটা কপি করে নিয়ে এলাম টাইম সেভ করার জন্য। এখানে আমি কাকে আগে কল করছি? গ্রেড কে আগে কল করেছি, কিন্তু ডিক্লেয়ার করেছি পরে। এখন যদি আমি এটা হিট করি, শেষ। আমার ফাংশনটা কল হচ্ছে, তার মানে আমি ডিক্লেয়ার করেছি পরে, কল করেছি আগে। তার মানে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা যখন এক্সিকিউট হচ্ছে, কোডগুলো এক্সিকিউট হচ্ছে, আবার বাকি কাজগুলা করার আগে সে ফাংশনটাকে হোস্ট করে আগে নিয়ে আসছে। হোস্ট উচ্চারণটা এরকম হবে, হ্যাঁ। তো এইটাই হচ্ছে জেএস এর ভাষায় হোস্টিং, হ্যাঁ। তো এটা জাস্ট বুঝার জন্য, তেমন ইয়ে না। ব্লক স্কোপ, স্কোপ, গ্লোবাল স্কোপ। ব্লক কোনটা জানেন? সহজ বাংলায় সেকেন্ড ব্র্যাকেট, যে ফাংশনের ভিতর সেকেন্ড ব্র্যাকেট আছে না, এইটা একটা ব্লক। ইফ এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকে না, এটা একটা ব্লক। ব্লক স্কোপ, আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, হ্যাঁ, এই ব্লকের মধ্যে, তাহলে সেটার কাজটা ওই ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে তার স্কোপ, তার ব্যবহার করার দুনিয়াটা তার ওই ব্লকের মধ্যে। গ্লোবাল স্কোপ কোনটা? একটা ব্লকের বাইরে যে কোনো জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, এটা কিন্তু ব্লকের ভিতরে ইউজ করা যায় জাভা স্ক্রিপ্টে। তো এইটাকে বলতেছে হচ্ছে গ্লোবাল স্কোপ। তাহলে যেসব ভেরিয়েবল ব্লকের বাহিরে আপনি কল করেন, সেগুলো হচ্ছে গ্লোবালি যে কোনো জায়গায় ইউজ করা যায়, এর জন্য সেগুলোকে গ্লোবাল স্কোপ বলতেছে। আর যেসব ভেরিয়েবল আপনি ব্লকের ভেতরে ডিক্লেয়ার করেন, সেগুলো ব্লকের মধ্যেই সাধারণত ইউজ করা যায়, সেটাকে আমরা ব্লক স্কোপ এরগুলো বলতেছি, হ্যাঁ। আর মনে হয় বেশি বাকি নাই, তাহলে আমি একটা কাজ করি। আহ, আমি হচ্ছে গিয়ে এগুলা ধাপ ধাপ হয়ে যাবে, সমস্যা নেই। আজকে অনেকক্ষণ হয়েছে ক্লাস, আজকে আপনি তেমন চাচ্ছে না, আজকে এই পর্যন্ত রেখে দিই, হ্যাঁ। রেখে দিই, ভিডিওটা ভালো করে দেখেন যারা আসছেন। এখন কয়জন আছেন? দুইজন আছেন, ডেলোয়ার আছেন, হচ্ছে গ্লোবাল কম্পিউটার আছেন। Okay? ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো করে দেখেন, যেগুলা আপনার হচ্ছে গিয়ে কি বলে বুঝেন না, আপাতত দেখে রাখুন, সমস্যা নাই। আমি নর্মালি রিয়েল লাইফ যদি বলেন, কাজ তো করি। সেগুলা কিসে করি দেখছেন? আমরা রিয়াক্ট অথবা নেক্সট লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক এগুলো ইউজ করে করি। জাভা স্ক্রিপ্টটা জাস্ট বোঝার জন্য। জাভা স্ক্রিপ্ট কখন কাজে লাগবে? আপনি যদি মার্ন স্ট্যাক ডেভেলপার হন, তখন ব্যাক এন্ডে প্রচুর জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়, হ্যাঁ, এক্সপ্রেসের মধ্যে। তখন আপনার এগুলা হচ্ছে গিয়ে হেল্পফুল হবে, হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে আল্লাহ হাফেজ।